তো আর নিজের কথা বলার জায়গা নয়, কীর্তন হচ্ছে ভগবানের কথা বলার জায়গা। কীর্তনকে অসম্মান করে নয়, কীর্তনকে শ্রদ্ধা করে, কীর্তনকে এক পাশে রেখে নিজের কথা গৌরকে জানালাম। গৌর হরি। রাধামোহন দাস চাইতেই পারে, কারণ তার ভালোবাসা আছে। আমি তো এখনো তোমাকে ভালোবাসতে পারিনি, তাই তোমার চরণ পাই না পাই তাতে কোনো দুঃখ নাই, যেন তোমার ভক্তের চরণ বক্ষে পাই গো। তোমার ভক্তের চরণ আমার বক্ষে পাই গো। তোমার ভক্তের চরণ আমার বক্ষে বক্ষে পাই গো। গৌর আমি তোমার চরণ পাইবা না তোমার ভক্তের চরণ বক্ষে পাই গো। গৌর তোমার চরণ পাইবা না কেন তোমার ভক্তের চরণ আমার পক্ষে পাই গো। যেন তোমার চরণ পাইবা না পাই আমি পাইবা না পাই তোমার ভক্তের চরণ ভক্তে পাই গো। গৌর হে তোমার চরণ আমি পাইবা না পাই যেন তোমার ভক্তের চরণ আমার পক্ষে পাই গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার ভক্তের চরণ বক্ষে পাই। জন্মে নয় জন্মে জন্মে ভক্তের চরণ বক্ষে পাই। নয় জন্মে জন্মে তোমার ভক্তের চরণ বক্ষে পাই গো। রাধা মোহন দাস গৌরের কাছে গৌর ভক্তের চরণে প্রার্থনা জানালেন, অবশ্যই আমি তোমার চরণ পাবই পাবো। রাধা মোহন দাস আশ রাখো তো জানি, রাধা মোহন দাস আশ রাখো তো জানি, রাধা মোহন দাস আশ রাখো তো জানি, সপহু চরণার বিন্দে, সপহু চরণার বিন্দে, সপহু চরণার বিন্দে, বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচম পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৈষ্ণবে জয় রাধে। আমরা আর বিলম্ব না করে শুধু রাধা গোবিন্দ নামের ধ্বনি দিয়েই আমরা ব্রজলীলার পদগুলোকে একটু স্মরণ করব। জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরে
অল্প, রাত্রিবেলা আবার 2 ঘন্টা করে ভাগে পড়েছে। হ্যাঁ, তা আমরা যে যার গুরুচরণে স্মরণ করি, ব্রজলীলার কথাগুলোকে স্মরণ করব। মধুময় মধুর বৃন্দাবনে 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 আমাদের শ্রীমতী রাধারানী রাধারানী সখীগণকে সঙ্গে করে কৃষ্ণ রূপ বর্ণনা করিতেছে। বর্ণনা বর্ণনা করিতেছে। ওরে সখী শনে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে আজ বাজলো শ্যামের বাঁশি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি। ওরে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামে বাঁশি। শ্যামের বাঁশি বাজি রে শ্যামের বাঁশি বাজিলো রে। রায় রায় এসো বলে অমনি শ্যামের বাঁশি বাজিয়ে রে। ওরে রায়ে এস বলে শ্যামের বাঁশি বাজি রে। ললিতা রে কহে ধনী কথা বলি যে তো মারে তারে কহে ধনী কথা বলি রে তোমারে। কোন বা কুঞ্জে বাজে বাঁশি ওই রাধা রাধা বলে। ওরে কুটুমা কুঞ্জে বাজ বাঁশি রাধা রাধা বলে। এই ললিতা দেখ তো ওই বাঁশি কি আর নাম যা রে না। ওই বাঁশি কি আর নাম জানে না। কালার বাঁশি শুধু রাধা বলে ওই বাঁশি কি আর নাম যা রে না। কালার বাঁশি শুধু রাধা বলে ওই বাঁশি কি আর নাম জানে না। ও না জানুক ও না বুঝুক, কিন্তু তোরা তো জানিস আমার ঘরে বাদি কাল ননদী সেই আমার বিষম দিনে ঘরে বাঁধি কালেন
জায়গায় দাঁড়িয়েছিলেন এই পদের পদকর্তা কেশব দাস বাবাজি মহারাজ। তিনি কিন্তু আমাদের বাংলার মানুষ। এই পদ যিনি লিখেছে তার বাড়ি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাতে। তার নাম কীর্তনিয়া কেশব দাস বাবাজি। কীর্তনের তো একটা পরম্পরা আছে, হ্যাঁ। তো এই কেশব দাস বাবাজি রাধারানীকে বলছে, এ দাসকে কেশবে কহে নিছ নীল ইয়া। আরে দাসকে সবে কহে নিছ নীল হিয়া। কতদূর স্পর্ধা! রাধারানীকে নিচু হয়ে উপদেশ করছে, কৃষ্ণ বলে কান্দ ধ্বনি কলঙ্কিনী হইয়া। কৃষ্ণ বলে কাঁদো ধ্বনি কলঙ্কিনী হইয়া। কতদূর শক্তি থাকলে, কতদূর সামর্থ্য থাকলে রাধারানীকে বলছে যে তুমি কাঁদো বিনোদিনী। তুমি যদি কাঁদতে না পারো, ওই যে তুমি বললে আগে যে তোমাকে সবাই কলঙ্কিনী বলে, এই কলঙ্কের ভার যদি তুমি বইতে না পারো, আমার একটা কথা রাখো, না হয় কলঙ্কের ভার আমার দিও রাম। নইলে কলঙ্কের ভাড়া আমায় দিও রাই। আমি জনম জনম বয়ে বেড়াবো ওই কলঙ্কের ভার আমায় দিও রায়। আমি জনম জনম বয়ে বেড়াবো কলঙ্কের ভার আমার দিও রায়। আমি জনম জনম বয়ে বেড়াবো কৃষ্ণ কলঙ্কিনী নাম। জনমে জনমে বয়ে বেড়াবো, কৃষ্ণ কলঙ্কিনী আমি জনমে জনমে বয়ে বেড়াবো। কলঙ্কের ভার আমার দিও রায়। ললিতা রাধারানীকে বুকে জড়িয়ে দিল, বাদ দে তো, এসব কথা বলিস না। অতএব অভিসারে যদি যেতে চাস, গোবিন্দ সেবার জন্য নিজেকে তৈরি করে নে। ও সুন্দরী ঝাট কর মনোহর বেশ। ও সুন্দরী ঘাট করে মনোহর বেশ। সময় হইলে আসি বাজিবে সংকেত বাসি। সময় হইলে আসি বাজিবে সংকেতবাসি। ধরজের নাহি রবে লে এস। ও সুন্দরী ঝাঁটি কর মনোহর ধৈর্য মানিবে নারায়। প্রাণে ধৈর্য মানিবে নারায়। প্রাণে ধৈর্য মানিবে নারায়। প্রাণে ধৈর্য মানবে নারায়। শ্যামের বাঁশি বেজে উঠিলে প্রাণে ধৈর্য মানিবে নারায়। শ্যামের বাঁশি বেজে উঠিলে প্রাণে ধৈর্য মানবে নারায়। শ্যামের বাঁশি বেজে উঠলে জয় রাধে বলে। শ্যামের বাঁশি বেজে উঠিলে জয় রাধে বলে। শ্যামের বাঁশি বেজে উঠিলে প্রাণে ধৈর্য মানবে নারায়। হাতি কর মনোহর সুন্দরী ঘাট কর মনোহর বেশ। সখীগণ রাধারানী
ডেকে কইতে লাগলেন, ঝাঁট করো, মানে তাড়াতাড়ি, সময় বেশি নাই, ঝাঁট করো মনোহর বেশ। ওই মদন মোহনের মনকে হরণ করা কিন্তু এত সহজ বিষয় না। হ্যাঁ, এখানে আমার একটু কথা আছে, বড় লোক হলেই যে তাকে পাগল করা যাবে না তা কিন্তু না। বড় লোক হলেই যে তাকে 50 ভরি গয়না দিয়ে তাকে বশ করতে হবে তা না, 5 টাকার গোলাপ দিয়েও বশ করা যায় যদি কায়দাটা কেউ জানে। তো মদন মোহনের মনকে যদি হরণ করতে হয় তাহলে তার মনের মতো করে তোকে সাজতে হবে, না ছাড়া মদন মোহনের মন মদন তো জগৎকে মোহিত করে রেখেছে, তার মনকে তোকে মোহিত করতে হবে। তাহলে কিরকম সাজতে হবে? গমন মন্থন ভাবে কবরিয়া লুয়া যাবে, গমন মন্থন ভাবে কবরিয়া লুয়া যাবে, করবে নিরলোচনা, ওরে ঘাট করবে নিরচনা, ভালো করে বাঁধরে বেনি, ভালো করে বাঁধবে বেনি, বেনি মাধবকে ধরবি যদি, ভালো করে বাঁধরে বেনি, বেনি মাধবকে ধরবি যদি, ভালো করে বাঁধরে বেনি, হাট করবে নিরলোচনা, ওরে ঘাট করবে নিরচনা। এই যে সাজার কথা বলা হচ্ছে, প্রত্যেককে শাস্ত্র। অনেকেই আছে যারা তার্কিক, সনাতন ধর্মে তো তার্কিকের অভাব নাই, সনাতন ধর্মের মানুষ শাস্ত্র চর্চা কম করে, তর্ক চর্চাটা সব সময় বেশি করে। এরা কোনোদিন কাউকে ভজন পথে আগায়ে দেয় না, কিন্তু পা ধরে টেনে নামাতে সবাই প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, বাপরে তিলক কেটেছে, সেদিন কি করলো না দেখলেও হলো নি, আবার তিলক কাটতে হয়। হ্যাঁ, মন ঠিক তো সব ঠিক। যারা বলে মন ঠিক সব ঠিক, বাড়ি এনে ঘরের মধ্যে বন্দি করে রাখবেন, 3 দিন ভাত দিবেন না। বললেন তোমার তো মন ঠিক বাবা, তাহলে আবার ভাত খাওয়া লাগবে কিসের জন্য? মন ঠিক তো সব ঠিক নাকি? আর মাঘ মাসে বরফ জলের মধ্যে চুপাই রাখা লাগবে, তাহলে বোঝা যাবে যে তোর মন কত দূর ভালো হয়েছে। যার বাইরে ঠিক নাই তার ভিতরেও ঠিক নাই। আগে বাইরেটা পরিষ্কার করতে হবে, তাহলে ভিতরটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, সেলাই মেশিনের কাজ কি কেউ করেন এখানে? দর্জি কাজ, দেখ সেলাই মেশিন করলে মেশিনে সুতা কয় জায়গায় লাগানো থাকে? সেলাই মেশিনের সুতা থাকে কিন্তু 2 জায়গাতে, উপরেও থাকে আবার নিচেও থাকে। এখন নিচের সুতা যদি কোনো কারণে দেওয়া না হয় সেলাই কিন্তু হবে না, উপরেরটা যদি না দেওয়া হয় তাহলে ফোর উঠবে না, সেলাই হবে না। তো উপরেও ঠিক করতে হবে, বাইরেও ঠিক করতে হবে। হ্যাঁ, 2 জায়গায় ঠিক করতে হবে। বলে অত মালা তিলক করার দরকার নেই, মন ঠিক তো সব ঠিক। মনও ঠিক করতে হবে, উপর থেকে মালাটাও করতে হবে, তিলকটাও করতে হবে। আপনি যদি স্কুলে যদি ছেলে মেয়েকে পাঠাবেন, যে সে পোশাক পরে পাঠাতে পারবেন? হ্যাঁ, স্কুল ড্রেস পরে যেতে পারে। বাবারে ব্যাংকে যারা দারোয়ানগিরি করে ওদেরও দেখে একটা পোশাক আছে, যারা মিলিটারিতে আছে যান, যশোরে যান, ক্যান্টনমেন্টে গিয়ে দেখেন ওদের নির্দিষ্ট পোশাক আছে। বাংলাদেশ র্যাব তাদের পোশাক আছে, সকালবেলা বর্ডার গার্ড দেখলাম তাদের আলাদা পোশাক আছে। তো সব জায়গায় পোশাক লাগে, তাহলে ভক্তিপথে পোশাক লাগবে না? অবশ্যই দরকার আছে। এটা পরিচয়। পূর্বদিনে চিঠি লেখা হতো, ওই যে আমার ওই বাবা বলতে পারবে, চিঠি লিখতেন না আগে, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি লিখে পাঠাতেন। তো যিনি পোস্টম্যান উনি দেখে যে চিঠির উপরের ঠিকানাটা কোন জায়গায় আছে, লেখা আছে রাজগঞ্জ যশোর নাকি মনিরামপুর থানা, মনিরামপুর থানা না, মনিরামপুর থানা যশোর, জায়গাটার নাম হচ্ছে রাজগঞ্জ। কারণ এই চিঠি কি ওই রংপুর যেতে পারে? কিসের জন্য যাবে না? ভিতরে রংপুরের কথাই লেখা আছে, সিটির ভিতরে লেখা আছে রংপুর 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 রংপুর, আর বাইরে লেখা আছে যশোর রাজগঞ্জ। পোস্টম্যান কি করবে? চিঠিটা পাঠানো হয়েছে বগুড়া থেকে, তাহলে এখন উনি কি করবে? চিঠি কোথায় পাঠাবে? রংপুরে? কারণ ভিতরে দেখার অধিকার তার নাই, তিনি দেখবে কি বাইরে
বাইরের ঠিকানাটা কোথায় আছে সেই জায়গায় যাবে। তো তোমার এই দেহ সিটির উপরের ঠিকানাটা যদি ঠিক থাকে তাহলে এই সিটিটা কিন্তু সঠিক জায়গাতেই পৌঁছাবে। এখন ভিতরে যাই লেখা থাকে। মৃত্যুকালে খালি নারায়ণ বলেছিল, কে? অজামিল। তাও যমদূতেদের ওই 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 ভয়ঙ্কর দাঁত, অস্ত্র শস্ত্র দেখে ভয়ে ভয়ে নিজের ছোট ছেলে নারায়ণকে ডাকলো। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে যমদূতের সাথে যুদ্ধ করলেন। যমদূতের সাথে যুদ্ধ করলেন, পরে যমদূতকে পরাজিত করলেন। বিষ্ণুদূত বললেন আমাদের অধিকার, কারণ এই মৃত্যুকালে নারায়ণের নাম স্মরণ করেছে। আসলে সে তো নিজের পুত্রকে ডেকেছে, ভগবানকে না। কিন্তু পুত্র হলে হবে কি, নামটা তো ভগবানের। তো উপরের ঠিকানা যদি ঠিক থাকে, যমদূত এবং যমরাজ সংবাদের মধ্যে যমরাজ বলেছে যার ললাটে তিলক দেখবে, যার কণ্ঠে তুলসী কণ্ঠী দেখবে, তাকে কখনোই আমার লোকে নিয়ে আসবে না, তারা আমার কাছে আসবে না। তারা যাবে কোথায়? তারা ভগবানের ধামে যাবে। হ্যাঁ, এই কারণে অবশ্যই ললাটে তিলক পরবেন, গুরুদেবের দেওয়া অলংকার। সোনার গয়না কিন্তু খুলে নেবে, খুব কায়দা আছে। এত কান্নাকাটি, এত বাবা মা মরার শোক, কিন্তু গয়না খুলতে কারোর কিন্তু ভুল নাই। হ্যাঁ, বিছানাপত্র ফেলে দেবে কিন্তু সোনার গয়না ঠিকই খুলে নেবে। বলবে না যে মা সারা জীবন কানে দিয়ে থাকতো, শেষের দিন সাথে দেওয়া, বলো না ওটা আগে খোলো, সোনা দেওয়া হয় না। ও সব দেওয়া হয় আর সোনা দেওয়া হয় না, ওটাই তো কায়দা। খালি মরে দেখো, খালি মরে দেখো কায়দা কোন জায়গায় আছে, ওই জায়গায় কায়দা করে নেই। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছে তুলসীর পাতা। সারা জীবন তুলসী গাছ তোলা ভক্তি দেয়নি, সারা জীবন তুলসী পরিক্রমা করে নাই, ও মরলে চোখে আগে তুলসী পাতা দেবে, ও মরলে ওর গলাতে তুলসীর মালায় আগে পরাবে। তো যেটা শেষের সাথী তাকে একটু আগের থেকে সম্বল করাই শ্রেয়, আগের থেকে সম্বল করাই ভালো। এই অলংকারটাই কিন্তু আমার শেষ পর্যন্ত সাথে যাবে, যে অলংকারটা আমার শ্রী গুরুদেব আমাকে দিয়েছেন। তাই এই অলংকারের দিকে প্রত্যেককেই লক্ষ্য দিতে হবে। হ্যাঁ, আমরা একটু লজ্জা বেশি, তো আমাদের লজ্জাটা বেশি লাগে, ধীরে ধীরে অভ্যাস করবেন। প্রথমে মালাটা বক্ষমালা পরেন, বক্ষমালা পরার বিধান আছে, তারপরে না হয় কণ্ঠমালা পরে পরবেন। বক্ষমালা বড় করে বললেন। কেউ, আমাদের তো লজ্জা লাগে, আমি যে হিন্দু ওই পরিচয়টা দিতে তো লজ্জা লাগে। সোনার মালা যদি মাথার চুলের চাইতেও চিকন হয়, ওটা যদি কারো গলা থেকে শার্টের বোতাম খুলে দেয়, সোনার মালা পরলাম, ওটা যদি কেউ নাই দেখে তাহলে মালা পরার কী লাভ? আর তুলসীর মালা পরলে যদি বোতাম যদি আর লোহা দিয়ে মারা লাগে, লোহা মারবে গলার সাথে, তাও কাউকে দেখতে দেবে না যে আমি হিন্দু। হ্যাঁ, সব কয়টা বোতাম লাগাই ফেলবে। এই তো হচ্ছে আমাদের ব্যাপার। হ্যাঁ, লজ্জা করে কিছু করুক, আমি নিন্দা করছি না তার, সে পড়ুক, বক্ষমালা পড়ুক, বড় করে পড়ুক, ওই বড়টাই একদিন ধীরে ধীরে কণ্ঠমালায় পরিণত হবে। তিলক দিতে যদি ভটভটা করে দিতে যদি লজ্জা লাগে, জল তিলক করবে, তিলকের পরিমাণ কম নিয়ে হালকা করে মন্ত্রগুলো কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম মন্ত্রগুলো উচ্চারণ করে, আসলে অন্তরটা তো গোবিন্দ দেখবে, বাইরেটা মানুষ দেখবে, আর অন্তরটা দেখবে ভগবান। তাই দুটিরই দরকার আছে, দুটিরই প্রয়োজন আছে। আপনারা করবেন, আর আপনারা হচ্ছে খুব ভাগ্যবান মানুষ। এটা তো দক্ষিণবঙ্গ নাকি, এই দিকটা, এই লালন সেতুর এই পার থেকে এই দিকটাকে বলা হয় দক্ষিণবঙ্গ। আর দক্ষিণবঙ্গের মানুষ খুব ভাগ্যবান। আপনাদের বঙ্গেই নামাচার্য হরিদাস ঠাকুরের আবির্ভাব, তাও এই যশোরেই। এখন হয়তো ওটা সাতক্ষীরার সীমানার মধ্যে না, যশোরের মধ্যে আছে না, জন্মস্থানটা যশোরের মধ্যে নাই, ওটা সাতক্ষীরার সীমানার মধ্যে। হ্যাঁ, সাতক্ষীরায় চলে গেছে, আগে ছিল খুলনা, ঠিক। আর ভজন কুটিরটা কিন্তু এখনও আপনাদের যশোরের মধ্যেই আছে। তারপরে এই যশোরেরই আরেকটা অংশ হচ্ছে মাগুরা, যে মাগুরাতে আমাদের ঠাকুরমশাইয়ের গুরুর শ্রীপাঠ তালখড়ি থেকে কিছুটা দূরে গেলে একটা আশ্রম আছে আরপাড়া থেকে একটু ভিতরে, জায়গাটার নাম কেশুয়াডুবি। যে কেশুয়াডুবির নিতাই গৌর গোপালের মাহাত্ম্য আপনারা অনেকেই জানেন। এই কিছু বছর আগেও ধান পিটেছে নিতাই গৌর। ওই মন্দিরের বহু জমি জায়গা আছে, এগুলো কিন্তু খুব অলৌকিকভাবে গোপাল লাভ করেছেন, নিতাই গৌর অলৌকিকভাবে লাভ করেছে। এগুলো না আপনাদের বঙ্গে আছে, এই কারণে আপনারা খুব
খুবই ভাগ্যবান মানুষ এই দক্ষিণবঙ্গে। খালি নামে ভাগ্যবান হলে হবে না, কাজেও কিছু করতে হবে। এই বঙ্গের মানুষগুলো অত্যন্ত ভাগ্যবান, কারণ এই বঙ্গে তারা অনেকজন